বলেছিল যে তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি 1/3 কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো। দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করবে, মানে পূর্ববর্তী নয় পরবর্তী। দেখো আমরা এখানে উত্তরটা দিয়েছি এভাবে যে আমরা দুজন ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট কাগজ ব্যবহার করেছি 1200টি। কম ব্যবহৃত কাগজের সংখ্যা, যেহেতু বলছে যে 3/1 কম ব্যবহার করে, তাই আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যার সাথে 3/1 গুণ করেছি, গুণ করে পেয়েছি হলো 400টি। তাহলে আমরা 3/1 কম ব্যবহার করলে ব্যবহৃত কাগজের সংখ্যা, যেহেতু কম ব্যবহার করা হয় হচ্ছে 400টি, তাহলে মোট ব্যবহার করেছিলাম আগে 1200টি, এখান থেকে 400টি বাদ দিব, তাহলে হবে 800টি। এরপরে 3 নাম্বার দেখো বলছে যে 2 নংয়ের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল। দেখো মোট ব্যবহৃত কাগজের সংখ্যা হচ্ছে 1200টি, কাগজের ব্যবহার কমলো কয়টা, 400টি, তাহলে শতকরা ব্যবহার কমে গেল এই 400, এটাকে আমরা 1200 দিয়ে ভাগ করব, গুণ হচ্ছে 100%, মানে 100%, যেহেতু শতকরাটা 100% দিয়ে গুণ করব, এটা গুণ করে পরে আবার যদি ভাগ করি তাহলে 33 সমস্ত 3/1% হয়, যেটা আমরা লিখেছি। এরপরে 4 নম্বর দেখো, এখানে প্রশ্ন হচ্ছে যে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর আমরা এভাবে সাজিয়েছি যে আমাদের মধ্যে একজন প্রতি চতুর্থ দিনে একবার পোস্টার পেপার জমা দিলে এপ্রিল মাসে সে যে তারিখগুলোতে পোস্টার পেপার জমা দেবে সেগুলো হচ্ছে 4 তারিখে, 8 তারিখে, 12, 16, 20, 24 এবং 28 তারিখে। আর অন্যজন যেহেতু প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার জমা দিবে, তাহলে এপ্রিল মাসে সে যে তারিখগুলোতে পোস্টার পেপার জমা দেবে সেগুলো হলো 6, 12, 18, 24 ও 30 তারিখে। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা মোট 2 বার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করব। কারণ দেখো এখানে এই যে এখানে যে তারিখগুলো আছে এই তারিখগুলোর মধ্যে এখানেও 12 আছে, এখানে দেখো 12 আছে, আবার দেখবা যেখানেও 24 আছে ওখানেও 24 আছে। এই তারিখগুলোর মধ্যে 2টা তারিখের মিল আছে আর কোনো তারিখের মিল নাই, এই জন্য আমরা লিখেছি যে আমরা মোট 2 বার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করব। এরপরে 5 নাম্বার বলছে ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন, এবং এভাবে শিক্ষক পোস্টার পেপারের 5/3 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। ক নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো। দেখো আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 48 জন, আমরা পূর্বে লিখেছি তাই এখানে লিখে রেখেছি। এরপরে দেখো খ নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন। দেখো একজন শিক্ষার্থীকে পোস্টার পেপার দেয় 2টি করে, এখানে কিন্তু বলাই আছে দেখো যে প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন, তাহলে একজন শিক্ষার্থীকে দেয় 2টি করে, তাহলে 48 জন যেহেতু শিক্ষার্থী তাহলে পোস্টার পেপার দেবে 48 গুণ 2 মানে 96টি। আমরা জানি না যে শিক্ষক কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন, এই জন্য মনে করে নিয়েছি, মানে ধরে নিয়েছি শিক্ষকের নিয়ে আসা পোস্টার পেপারের সংখ্যা হচ্ছে 1 অংশ। শিক্ষক আমাদের পোস্টার দিলেন হচ্ছে 5/3 অংশ, তাহলে প্রশ্ন মতে 5/3 অংশ পোস্টার পেপার সমান 96টি পোস্টার পেপার, কারণ আমাদের 48 জন শিক্ষার্থী ছিল তাদেরকে 96টি পোস্টার পেপার দিয়েছে, আর এখানে যেহেতু বলছে যে 5/3 অংশ দিয়েছে তার মানে 5/3 অংশ সমান হচ্ছে 96টি পোস্টার পেপার। তাহলে 1 অংশ কি হবে, এই ভগ্নাংশটা এদিকে এসে উল্টে যাবে, 5 যাবে উপরে 3 আসবে নিচে, এবং এটা গুণ অবস্থায় হবে। এটা 3 দিয়ে যদি 96কে কাটিয়েছে, দেখো এখানে হিসাবে একটু ভুল হয়েছে, এটা যদি আমরা 3 দিয়ে 96কে কাটি তাহলে 32 হবে, এবং 32 দিয়ে যদি 5কে গুণ করো তাহলে এখানে কিন্তু 160টি হবে, 120 না হয়ে 160টি হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে শিক্ষক মোট 160টি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন, এখানে 160 হবে। ঠিক আছে, এরপরে গ নম্বর দেখো যে তোমাদেরকে দেওয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত। আমাদেরকে দিয়েছিল কিন্তু 96টি, তাই না। দেখো আমরা যেহেতু 48 জন স্টুডেন্ট এবং প্রত্যেককে 2টা করে দেয়, তাহলে আমাদেরকে দিয়েছিল মোট 96টি, আর দেওয়া আছে আমাদেরকে দেওয়া অংশের মূল্য হচ্ছে 450 টাকা। তার মানে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত হবে, 450কে আমরা 96 দিয়ে ভাগ করব, ভাগ করলে 4.6875 টাকা হয়। আমরা এটা লিখতে পারি। আর যেহেতু ওখানে বলেছিল যে যদি দশমিক থাকে তাহলে এই যে দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যার পরের সংখ্যাটা লিখবো, তাহলে 4 আছে, এখানে আমরা লিখবো 5 টাকা, তার মানে একটা পোস্টার পেপারের মূল্য হচ্ছে 5 টাকা। এরপরে আমরা কাজ গ করব। দেখো এখানে কিন্তু বলা আছে যে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। এখানে কাজ আছে দেখো দলগত কাজ, এরপরে একক কাজ আছে। আমরা দলগত কাজটা দেখব, গাছ রোপণ পরিকল্পনা। তোমাদের বিদ্যালয়ের বাগানে 2টি প্লট আছে, এগুলো হলো প্লট 1 এবং প্লট 2। দলের সদস্যরা আলোচনা করে তোমাদের মধ্যে এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে। সকলে আলোচনা করো, ছবি এঁকে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলো 1 থেকে 4, এই যে 4টা সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করে প্রত্যেকে নিজের খাতায় লিখবে।
তাহলে দেখো দুইটা প্লট দেয়া আছে, প্লট 1 এবং প্লট 2। এখানে প্লট 1টা হচ্ছে আয়তাকৃতি, তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে। দৈর্ঘ্য বরাবর 26টি চারা গাছ রোপণ করা যাবে এবং প্রস্থ বরাবর 17টি চারা গাছ রোপণ করা যাবে এবং পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। আবার 2 নম্বর প্লটটা হচ্ছে চারদিকে সমান, মানে বর্গাকৃতি। এর দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা গাছ রোপণ করা যায়, পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব এখানে হচ্ছে 1 মিটার। তো তোমাদের 1 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত। এটা কিন্তু একটু বড় হবে, তোমরা দেখে নাও, খুব বেশি বড় না। দেখো প্লট 1 এ দৈর্ঘ্য বরাবর গাছ আছে 26টি, প্লট 1 এর তাহলে দৈর্ঘ্য কত হবে? গাছ যতটি, যেহেতু মাঝখানের দূরত্ব হচ্ছে 1 মিটার করে, তাই আমরা 1 বিয়োগ করেছি। এটা হচ্ছে 25 মিটার, দৈর্ঘ্য হবে 25 মিটার। দেখো শুরুতে একটা গাছ থাকে, আর হচ্ছে 25 মিটারে 25টা গাছ, এই হলো মোট 26টা গাছ। এই জন্য আমরা কিন্তু 1 বিয়োগ করেছি, তাহলে 25টা হলো। তাহলে প্লট 1 এর প্রস্থ বরাবর গাছ আছে 17টি, তাহলে প্লট 1 এর প্রস্থ হবে 17 থেকে 1 বিয়োগ, এখানে হবে 16 মিটার। তাহলে প্লট 1 এর ক্ষেত্রফল আমরা পেলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 16, এটা যদি গুণ করে দিই তাহলে 400 বর্গ মিটার হয়। আবার প্লট 2 এ দৈর্ঘ্য প্রস্থ বরাবর গাছ আছে 21টি করে, তাহলে প্লট 2 এর দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে? 21 এর সাথে 1 বিয়োগ করব, তা প্লট 2 এর ক্ষেত্রফল হবে, যেহেতু এটা বর্গাকৃতি তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে, মানে দৈর্ঘ্য 20 গুণন 20 হবে, এটা যদি গুণ করি তাহলে 400 বর্গ মিটার হচ্ছে। এটা হলো 1 এর উত্তর। এবার 2 এ দেখো বলছে যে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে। দেখো আমরা 2 নম্বরটা উত্তর দেখি, এখানে বলছে প্লট 1 এ দৈর্ঘ্য বরাবর গাছের চারা রোপণ করা যাবে 26টি এবং প্রস্থ বরাবর গাছের চারা রোপণ করা যাবে 17টি। তাহলে প্লট 1 এ মোট চারা গাছ রোপণ করা যাবে, যেহেতু দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর আছে, তাই আমরা এই দুটোর সঙ্গে গুণ করব, গুণ করলে 442টি হয়। আবার প্লট 2 এ দৈর্ঘ্য বরাবর গাছের চারা রোপণ করা যাবে 21টি এবং প্রস্থ বরাবর করা যাবে হলো 21টি। তাহলে প্লট 2 এ মোট চারা গাছ রোপণ করা যাবে, এই 21 আর 21 গুণ করব, এখানে 441টি হয়। এটাই হচ্ছে উত্তর। আমরা যদি 3 নম্বরটা দেখি, এখানে বলছে পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার, মানে 1 মিটারের অর্ধেক হয়, সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা গাছ রোপণ করা যাবে। দেখো যদি দৈর্ঘ্য 1 মিটার ছিল, সেখান থেকে যদি আমরা অর্ধেক কমাই দেই, তাহলে গাছের চারা রোপণ করা যাবে দ্বিগুণ সংখ্যক। কতগুলো রোপণ করা যাবে? দ্বিগুণ। দেখো পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয়, তাহলে প্লট 1 এ চারা গাছ রোপণ করা যাবে। এখানে যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা ভাগ করে দিয়েছি, ভাগ করার পরে দেখো এই ভাগের পরিবর্তে গুণ হয়ে গেছে এবং যে ভগ্নাংশটা আছে এটা উল্টে গেছে, 2 গেছে উপরে, 1 আসছে নিচে, তো নিচের 1 এর কোনো দাম নাই, এজন্য নিচের 1 দেওয়া হয়নি। আমরা যদি 442 এর সাথে 2 গুণ করি তাহলে 884টি হয়। এটা প্লট 1 এ যে চারা গাছ রোপণ করা যাবে তার সংখ্যা। একইভাবে প্লট 2 এ চারা গাছ রোপণ করা যাবে। প্লট যদি 1 মিটার দূরত্ব হয় তাহলে রোপণ করা যায় 441টি। যেহেতু এখন হাফ মিটার হয়েছে, মানে 1/2 মিটার হয়েছে দুটি চারার মধ্যবর্তী দূরত্ব, তাই আমরা এটা দিয়ে ভাগ করব। ভাগ করলে একইভাবে এটা গুণ হয়ে 2 হলো, আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 882টি হয়। এটি হলো 3 এর উত্তর। এবার আমরা 4 নম্বর দেখব। দেখো বলছে যে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো। আমরা কোনটা নির্বাচন করব, যুক্তি লিখব। দেখো 4 নম্বর, এখানে আমাদের দলের জন্য প্লট 1 নির্বাচন করব। প্লট 1 নির্বাচন করার কারণ হচ্ছে যেহেতু প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল সমান, কিন্তু প্লট 2 এর চেয়ে প্লট 1 এ বেশি চারা রোপণ করা যায়, সেহেতু আমরা প্লট 1 নির্বাচন করব। আচ্ছা, এরপরে দেখো তোমাদের একক কাজ 2, গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। এখানে আমরা যদি একটু অনুচ্ছেদটা পড়ি, দেখো গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা। বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র 2 বার গাছের চারা গাছের গোড়ার পর্যবেক্ষণ করেই বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখনই গাছে পানি দিতে হবে এবং মাটি একটু আলগা করে দিতে হবে। আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে। অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র 2 দিন গাছের যত্ন নিতে পারি তাহলেই গাছগুলো ভালো থাকবে, গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এবার নিচের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ের গাছগুলোর যত্ন নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো, ধরো 6ষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে মানে 4 সপ্তাহে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে। একটু ভালোভাবে খেয়াল করো, আমরা এখানে সমাধান লিখেছি যে আমার শাখায় শিক্ষার্থী আছে 48 জন। আমাদের বিদ্যালয়ের বাগানে গাছ আছে শিক্ষার্থী যতগুলো তার দ্বিগুণ, তাহলে 48কে 2 দিয়ে গুণ করে আমরা 96 পাচ্ছি। এখানে বলছে যে প্রতি সপ্তাহে গাছের যত্ন করবে 2 বার, তাহলে 1 মাসে 4 সপ্তাহ হয়, এই 4 সপ্তাহে গাছের যত্ন করবে 2 গুণ 4 সমান 4 বার। যেহেতু শিক্ষার্থীর সংখ্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ গাছ আছে তাহলে প্রতিবার যত্ন করবে 2টি গাছের। যতগুলো শিক্ষার্থী আছে গাছ হলো তার দ্বিগুণ, তার মানে একজন শিক্ষার্থী প্রতিবার যত্ন করবে 2টা গাছের। এরপরে সময় স্বল্পতার কারণে তোমাদের এই 3টি করা হয়নি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে।
আমি যেহেতু একজন শিক্ষক, প্রতিষ্ঠান শেষ করে বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে, তারপরে ভিডিওটি করা, এজন্য গতকাল আর এটার করিনি, অনেক রাত হয়ে গিয়েছিল, এই সমাধানটা টাইপ করতে হয়েছিল। তো তোমরা আশা করছি প্রশ্নগুলোর উত্তরও তোমরা ভালো দিয়েছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে পর্যন্ত আমি দেখাইলাম, আশা করছি তোমাদের করা উত্তরের সাথে এই অংশটা মিলিয়ে নিয়েছো এবং কোন কোন অংশ তুমি ঠিকভাবে লিখেছো সেটিও তুমি ভালোভাবে দেখে নিয়েছো এবং